জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানিদের ভৎসনা মোদির যুদ্ধের হুমকি। জানিয়ে দিব পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের উপর উগ্র ইসরায়েলিদের হামলা। আর জানিয়ে দিব ভারত পাকিস্তান পারমাণবিক সংঘাত থেকে অনেক দূরে ছিল বলছে জয়শঙ্কর। এবং আরো জানিয়ে দিব দেশ জুড়ে বড় আন্দোলনের প্রস্তুতির নির্দেশ ইমরান খানের। সর্বশেষ জানিয়ে দিব ক্ষমতায় টিকে থাকলে নেতানিয়াহু সেনাদের বলিদান দিচ্ছে বলছে বিরোধীদের রাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। পাকিস্তানিদের ভৎসনা মোদির যুদ্ধের হুমকি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছে। তিনি পাকিস্তানিদের ভৎসনার পাশাপাশি ফের যুদ্ধের হুমকি দেন। সোমবার ২৬ মে গুজরাটের ভুজে এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে মোদী বলেন, শান্তিতে জীবন যাপন করুন, রুটি খান, নয়তো আমার গুলি তো আছেই। তিনি আরো বলেন, কেবল পাকিস্তানি জনগণই তাদের দেশকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে পারে। আমি পাকিস্তানি জনগণকে জিজ্ঞাসা করতে চাই, সন্ত্রাসবাদের মাধ্যমে আপনারা কি পেয়েছেন? ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, আপনারা কোথায় আছেন? মোদী বলেন, পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে হলে পাকিস্তানি জনগণকে এগিয়ে আসতে হবে, তাদের তরুণদের এগিয়ে আসতে হবে। মোদীর মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী এক্স জয়শঙ্কর বক্তব্যের পরিপক্ক। এস জয়শঙ্কর বলেন, পাকিস্তানি সন্ত্রাসবাদের একটি উন্মুক্ত ব্যবসা যা রাষ্ট্র ও তার সামরিক বাহিনীর দ্বারা অর্থায়ন, সংগঠিত এবং ব্যবহৃত হয়। তিনি বলেন, যারা অন্ধ নয় তারা স্পষ্ট দেখতে পায় যে সন্ত্রাসী সংগঠনগুলো পাকিস্তানের শহর ও গ্রামগুলো থেকে প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে। এটা কোনো গোপন বিষয় নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রী বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী তালিকায় পাকিস্তানি নাম ও স্থানে ভরপুর। এই স্থানগুলোই আমরা লক্ষ্য করছি, তাই ভাববেন না যে কিছু শুধু পর্দার আড়ালে তুলছে। এর আগে এক সমাবেশে মোদী বলছিলেন, আমার শিরায় রক্ত নাই, সিঁদুর ফুটছে। তিনি বলেন, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় মাত্র ২২ মিনিটে ভারত প্রতিশোধ নিয়েছে। পবিত্র আল আকসা মসজিদের প্রাঙ্গণে ফিলিস্তিনিদের উপর উগ্র ইসরায়েলিদের হামলা। জেরুজালেমে গতকাল সোমবার কঠোর ডানপন্থী ইসরায়েলিরা পবিত্র আল আকসা মসজিদের প্রাঙ্গণে এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা এর কার্যালয়ে আগামী আগ্রাসী মনোভাব নিয়ে ঢুকে পড়েন। জেরুজালেমের দিবস উপলক্ষে আয়োজিত মিছিল থেকে এক ঘটনা ঘটে। এ সময় সেখানকার ফিলিস্তিনিদের উপর হামলা চালানো হয়। জেরুজালেমের পুরনো শহরে অলিগুলি এবং মুসলিম অধ্যুষিত এলাকার ভেতর দিয়ে মিছিল করার সময় ইসরায়েলি আরবদের মৃত্যু হোক এবং তোমাদের গ্রাম জ্বলে যাক বলে স্লোগান দেন। ১৯৬৭ সালে ইসরায়েলের পূর্ব জেরুজালেম দখল করে তখন থেকে শহরটি ইসরায়েলের নিয়ন্ত্রণ রয়েছে। প্রতি বছর ইসরায়েল ২৬ মে জেরুজালেম দিবস হিসেবে উদযাপন করা হয়, যা একটি বার্ষিক ছুটির দিন। এই দিনের স্মরণে প্রতি বছর একটি মিছিল বের করা হয়। দিবসটি উপলক্ষে আগেভাগে শত শত সশস্ত্র পুলিশ ও সীমান্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল, কারণ ইহুদি বসতি স্থাপনকারীরা নিয়মিত মুসলিম অধ্যুষিত এলাকার দোকানপাট ও ফিলিস্তিনিদের উপর হামলা, নিপীড়িত এবং হয়রানি করতে থাকেন। বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের বিভিন্ন বসতি ও ফাঁড়িতে বসবাস করেন, যা আন্তর্জাতিক আইনের অবৈধ। গতকাল একদল ইসরায়েলি তরুণ ফিলিস্তিনি দোকানদার, পথচারী, স্কুলগামী শিশু, এমনকি ইসরায়েলি মানবাধিকার কর্মী ও পুলিশের সঙ্গে বিবাদে জড়ান। তারা লোকজনকে হয়রানি করেন এবং গায়ে থুতু ছিটান, গালাগালি করেন এবং জোরপূর্বক ঘরে ঢোকার চেষ্টা চালান। তাদের অনেকের হাতে এ সময় ইসরায়েলি পতাকা ছিল। ভারত পাকিস্তান পারমাণবিক সংঘাত থেকে অনেক দূরে ছিল বলছে জয়শঙ্কর। সাম্প্রতিক উত্তেজনার সময় ভারত ও পাকিস্তানের পারমাণবিক সংঘাত থেকে অনেক দূরে ছিল, কেননা ভারত কেবল পাকিস্তানি সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত এবং এই উত্তেজক পদ্ধতিতে হামলা চালিয়েছে। ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জার্মানি সফরের সময় ফ্রাঙ্কফুর্টার আলগেমেইন জেতুইন সংবাদপত্রকে জয়শঙ্কর বলেন, পাকিস্তানি সন্ত্রাসবাদ খোলামেলা এবং দু দেশের মধ্যে সংঘর্ষের ফলে পারমাণবিক সমস্যা তৈরির মতো গল্প সন্ত্রাসবাদের মতো ভয়াবহ কার্যকলাপকে উৎসাহিত করে। ভারত ও পাকিস্তানের পারমাণবিক সংঘাতের কতটা কাছাকাছি ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক দূরে। আমরা সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করছিলাম, আমরা সেগুলো খুব পরিমাপিত, সাবধানতার সঙ্গে বিবেচনা করে এবং উত্তেজক পদক্ষেপ ছিল। তিনি বলেন, যারা অন্ধ নয় তারা দেখতে পাবেন যে সন্ত্রাসী সংগঠনগুলো পাকিস্তানের শহরগুলোতে প্রকাশ্যে তাদের কার্যক্রম চালাচ্ছে।
করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী তালিকা পাকিস্তানি নাম ও স্থান দিয়ে পূর্ণ এবং এই স্থানগুলোকেই আমরা লক্ষ্যবস্তু করছি। পাকিস্তানের সন্ত্রাসবাদ একটি অত্যন্ত উন্মুক্ত ব্যবসা, এমন একটি ব্যবসা যা রাষ্ট্রের মধ্যে সমর্থিত অর্থায়ন, সংগঠিত এবং ব্যবহৃত হয়, এমনকি তাদের সামরিক বাহিনীও। গত এপ্রিল মাসে ভারত শাসিত কাশ্মীরে পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হন। এই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে গত 7 মে পাকিস্তানের 9টি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাল্টা জবাবে ইসলামাবাদও ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে নয়াদিল্লিতে। 4 দিন ধরে উভয় দেশের মধ্যে সামরিক উত্তেজনা বিরাজ করছে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত 10 মে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সূত্র হিন্দুস্তান টাইমস। দেশজুড়ে বড় আন্দোলনের প্রস্তুতির নির্দেশ দিল ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান তার দলের সর্বস্তরের নেতাকর্মীদের দেশজুড়ে একটি বৃহৎ ও রাজনৈতিক আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। কারাবন্দী অবস্থা থেকে তিনি এর নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে তার বোন আলিমা খান। খবর জিও নিউজের। সংবাদ 26 মে পাঞ্জাব প্রদেশের আদিওলা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আলিমা খান। তিনি অভিযোগ করে বলেন, কারাগারের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। একজন সাধারণ বন্দীর যেসব মৌলিক অধিকার রয়েছে সেগুলো তাকে দেওয়া হচ্ছে না। আলিমা খান জানান, গত 8 মাসে ইমরান খান তার সন্তানদের সঙ্গে মাত্র একবার ফোনে কথা বলার সুযোগ পেয়েছেন। এখন কারা কর্তৃপক্ষ নতুন ভাবে নির্দেশ দিয়েছে ইমরান খানের পরিবারের কেউই, এমনকি তার বোনও আর দেখা করতে পারবে না। ইমরান খানের পক্ষ থেকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে পাঠানো বার্তায় তিনি বলেন, পিটিআইকে আবার নতুন ভাবে সংগঠিত হয়ে দেশটির প্রতি অঞ্চলে শক্তিশালী আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে দলের মধ্যে যারা গোপনে সরকারের সঙ্গে যোগাযোগ রেখেছে তাদের প্রতি করা হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উইকেটের দুই পাশে যারা খেলতে চায় তাদের পিটিআইকে জায়গা নেই, এমন বার্তা দেন তিনি আরো স্পষ্ট করে জানিয়ে দেন, সরকারের সঙ্গে কোনো আপোষ চুক্তিতে যেতে চান না তিনি। প্রয়োজনে আজীবন কারাগারে কাটাবেন, তবু মাথা নত করবে না। এদিকে দলীয় সূত্র থেকে জানা গেছে, আন্দোলনের ডাক দিলে পিটিআইয়ের শীর্ষ নেতারা সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এই আলোচনা মূলত ইমরান খানের মুক্তির নিশ্চিত করার লক্ষ্যে, যদিও এখনো আনুষ্ঠানিক সংলাপ শুরু করেনি, তবে আনুষ্ঠানিকভাবে কিছু অগ্রগতি হয়েছে। এসব আলোচনার নেতৃত্ব দিচ্ছে পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ও ইমরান খানের সাবেক আইনজীবী ব্যারিস্টার গহুর খান। ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু সেনাদের বলিদান দিচ্ছে বিরোধী নেতার অভিযোগ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকার জন্য সৈন্য ও কর্মীদের বলিদান দিচ্ছেন। দেশটির বিরোধী দলীয় ডেমোক্রেটিক পার্টির নেতা এবং সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ইয়ার গোলুন নেতানিয়াহুর বিরুদ্ধে এমন অভিযোগ তুলছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু তার সরকারকে আগামী আগস্ট মাসের মধ্যে 2026 সালের রাজ্য বাজেট প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। এটিকে সামরিক খসড়া আইনের কারণে জোট ত্যাগের হুমকি দেওয়া অতি অর্থোডক্স দলগুলোকে শান্ত করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নেতানিয়াহু এই পদক্ষেপের ডেমোক্রেটিক পার্টির নেতা ইয়ার গোলন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লেখেন, এটি এক ধরনের ঘুষ। সৈন্য ও রিজার্ভদের গাজায় পাঠানো হলে নেতানিয়াহু তাদের করের টাকা লুট করছে এবং তা দিয়ে পালিয়ে যাওয়ার অতি অর্থোডক্সদের ঘুষ দিচ্ছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তিনি আরো লেখেন, নেতানিয়াহু একজন পরিত্যক্ত, দুর্নীতিগ্রস্ত এবং ব্যর্থ প্রধানমন্ত্রী, যিনি কেবল তার ক্ষমতা ধরে রাখার জন্য তার কর্মীদের বলিদান দেন। গোলান নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আরো লেখেন, আমরা সকলের জন্য নিয়োগ নিশ্চিত করব। ক্ষমতাসীন জোটের হারেদি দলগুলোর শাসন ও ইউনাইটেড তোরা জোডাইজম দীর্ঘদিন ধরে ধর্মীয় স্কুল শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক সামরিক পরিষেবার